সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো থেকে আপনাদের উপর অর্পিত মহান দায়িত্ব লেখাপড়াটুকু চালিয়ে যাচ্ছেন। প্রিয় বন্ধুরা, আজ আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ফ্লেক্সিবল বাজেট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। যে অঙ্কটি আপনাদের কমার্স পাবলিকেশনের বই হতে সি পার্টের C10 নামক এক্সারসাইজ, পাশাপাশি এটি মাস্টার্সেও সালের প্রশ্ন এবং অনার্সেও কয়েকটি সালের প্রশ্ন। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটু জটিলও বটে। তো জটিলটাকে জটিল না মনে করে সহজবদ্ধ করে উপস্থাপন করাই হলো আমার উদ্দেশ্য। আপনারা আমার সাথে আছেন, সাথে থাকবেন এবং আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন, রিয়ালাইজ করার চেষ্টা করবেন। তাহলেই অঙ্কটা আর কঠিন থাকবে না, আপনাদের জন্য সহজ হয়ে যাবে। কথা না বাড়িয়ে নিয়ে যাচ্ছি আপনাদের বোর্ডে। হয়তো আমি বোর্ডে লিখেছি, বাট আপনারা যখন অঙ্কটা সমাধান করবেন তখন পাশে বইটি রাখবেন, তাহলে বেশি সুবিধা হবে আপনাদের জন্য। ফ্রম দি ফলোইং ডিটেলস এগেনিস্ট প্রোডাকশন ৮,০০০ ইউনিট অফ জনতা কর্পোরেশন, অর্থাৎ কোম্পানির নাম লেখা হয়েছে জনতা কর্পোরেশন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। যদি কোনো অঙ্কে কোনো কোম্পানির নাম, ব্যক্তি প্রতিষ্ঠান নাম থাকে, তখন অবশ্যই ওই ফ্লেক্সিবল বাজেট শব্দটির উপরে কিন্তু সেই কোম্পানির নামটা লিখতে হবে। ফ্রম দ্য ফলোইং ডিটেলস এগেনিস্ট প্রোডাকশন 8,000 ইউনিট অফ জনতা কর্পোরেশন, প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর 10,০০০ ইউনিট অ্যান্ড 12,০০০ ইউনিট। অর্থাৎ তথ্যগুলো দেওয়া হয়েছে 8,০০০ ইউনিটের জন্য, আর বাজেট রচনা করতে হবে আমার 10,০০০ ইউনিট এবং 12,০০০ ইউনিটের জন্য। তাহলে একটা হলো ভিত্তি লেভেল, সেটা হলো 8,০০০ ইউনিট, আর দুইটা হলো রিকোয়ারমেন্ট লেভেল, একটা হলো 10,০০০ ইউনিট এবং একটা হলো আমাদের 12,০০০ ইউনিট। কস্ট স্ট্রাকচারটা দেওয়া হয়েছে, মেটেরিয়াল 40,০০০ টাকা, লেবার 30,০০০ টাকা, ডিরেক্ট এক্সপেন্সেস 16,০০০ টাকা, ফ্যাক্টরি এক্সপেন্সেস 20,০০০ টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 40,০০০ টাকা, সেলিং এক্সপেন্সেস আমাদের 30,০০০ টাকা, টোটাল কস্ট হিসাবে 1,76,000 টাকা, সেলস ভ্যালু 2,40,000 টাকা এবং প্রফিট দেওয়া হয়েছে 64,000 টাকা। প্রিয় বন্ধুরা, এখানে প্রথমত খরচগুলো ক্লাসিফিকেশন করে দেওয়া নাই। আমরা জানি যদি খরচগুলো ক্লাসিফিকেশন করে দেওয়া না থাকে তখন খরচগুলো প্রধানত দুই ভাগে বিভক্ত হয়ে যায়, একটা হলো ফিক্সড কস্ট, একটা হলো ভেরিয়েবল কস্ট। এটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্টটা হলো, এইখানে যে খরচের তালিকাগুলো আমি দেখতে পাচ্ছি বা সেলস ভ্যালু বা প্রফিট দেখতে পাচ্ছি, সবই কিন্তু 8,০০০ ইউনিটের জন্য। কারণ আমরা জানি একটি ভিত্তি লেভেল দেওয়া থাকে এবং খরচগুলো বা অন্যান্য ইনফরমেশনগুলো সবগুলোই কিন্তু মূলত ওই ভিত্তি লেভেলের জন্য দেওয়া হয়ে থাকে। সেই ভিত্তি লেভেলটা আজকে কিন্তু আমার 8,০০০। তাহলে ভিত্তি লেভেল যদি আমার 8,০০০ হয়, এই তথ্যগুলোও কিন্তু 8,০০০-এর জন্যই প্রযোজ্য হয়েছে। ম্যাটেরিয়াল কস্ট ইজ লাইকলি টু গো আপ বাই 2% পার ইউনিট, ওয়েজেস আর পেইড 3 পার ইউনিট, ফিক্সড লেবার go up by 10%, administrative expenses raised by 5%, selling expenses raised by 5% against increase of 20% or any part there above 8,০০০ unit. All the selling price are to be reduced by 10% if the production above 10,০০০ unit are to be sold. অ্যাডজাস্টমেন্টগুলো কিন্তু একটু জটিল প্রকৃতির, এই কারণে আমি অ্যাডজাস্টমেন্টগুলোকে আগে সমাধান করার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, একটা একটা করে পড়তে হবে, একটা একটা করে আমরা শেষ দিব। দেখেন, প্রথমেই বলা হয়েছে মেটেরিয়াল কস্ট ইজ লাইকলি টু গো আপ বাই 2% পার ইউনিট। আমি প্রথম লাইনটা সমাধান দিচ্ছি। মেটেরিয়াল কস্ট ইজ লাইকলি টু গো আপ বাই 2% পার ইউনিট, অর্থাৎ মেটেরিয়ালের রেটটা কিন্তু 2% করে প্রতি ইউনিটে বৃদ্ধি পাবে। যদি মেটেরিয়াল কস্ট বৃদ্ধি পাইতো তাহলে মেটেরিয়ালের যে দাম 40,০০০ ছিল তাকে সরাসরি 2% আমি বাড়িয়ে দিতে পারতাম, কিন্তু আজকে বলছে কি 2% পার ইউনিট। পার ইউনিট মানে প্রতি এককের বৃদ্ধি মূল্য। তাহলে প্রতি এককের বৃদ্ধি মূল্য বলতে এটা রেট। রেট বাড়াইতে হলে তো আগে রেট জানতে হবে। আগে রেট কিভাবে পাবো? যেহেতু আমাদের ম্যাটেরিয়ালের কস্ট মূল্য আছে 40,০০০, আর এটা যেহেতু 8,০০০ ইউনিটের জন্য প্রদত্ত হয়েছে,
তাহলে 40,000 টাকাকে যদি আমি 8,000 দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু আমি বর্তমান লেভেলের রেটটা কিন্তু পেয়ে যাব প্রিয় বন্ধুরা। আমি ওয়ার্কিং করেছি ক্যালকুলেশন অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল রেট পার ইউনিট। যেহেতু ম্যাটেরিয়ালের দাম আগে যা ছিল তা বলবৎ থাকবে না, হয়তো বাড়াইতে বলেছে বা কমাইতে বলেছে, আজকে বলেছে গো আপ। এই গো আপ মানে কিন্তু বৃদ্ধি পাওয়া, গো আপ মানে বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, রেইস মানেও কিন্তু বৃদ্ধি পাওয়া। তাহলে যেহেতু ম্যাটেরিয়ালের রেটটা বাড়াইতে বলেছে এই কারণে আমি লিখেছি ক্যালকুলেশন অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল রেট পার ইউনিট। তাহলে ম্যাটেরিয়াল রেট যেহেতু আগে প্রশ্নে ছিল না, আগে ছিল কিন্তু ম্যাটেরিয়ালের কস্ট, তাহলে কস্টটাকে আমি কি করব, রেটে রূপান্তর করব। কস্টটাকে রেটে কেন রূপান্তর করব, কারণ রেটটা আমাকে বাড়াতে বলা হয়েছে। এই কারণে আমি ম্যাটেরিয়ালের কস্ট মূল্য 40,000কে তার ভিত্তি ইউনিট 8,000 দিয়ে ভাগ করে তার রেট নির্ধারণ করেছি 5 টাকা। যেহেতু 2% বাড়াতে বলেছে এই কারণে অ্যাট ইনক্রিজ অবলিক গো আপ, ওই 5 টাকার 2% 10 পয়সা, তাহলে যোগ করলে হবে 5 টাকা 10 পয়সা। তাহলে ম্যাটেরিয়ালের রেট পেয়ে গেলাম আমি 5 টাকা 10 পয়সা। তারপরে লাইনটা দেখেন, ওয়েজেস আর পেইড এট 3 টাকা পার ইউনিট, অর্থাৎ ওয়েজেসকে 3 টাকা করে প্রদান করতে হবে। ওয়েজেস বা লেবার কিন্তু আমরা জানি এমনিতেই ভেরিয়েবল, এমনিতেই কি ভেরিয়েবল। তারপরে বলছে ফিক্সড লেবার গো আপ বাই 10%, এবং লেবারের যে ফিক্সড অংশ আসবে সেই ফিক্সড অংশটা 10% বাড়াতে হবে। তাহলে লেবারের যেহেতু কস্ট মূল্য দেওয়া আছে 30,000 টাকা, তাহলে এই 30,000 টাকার মধ্যে ফিক্সডের অংশ আছে, ভেরিয়েবলের অংশও আছে। ভেরিয়েবলের জন্য বলে দিয়েছে 3 টাকা পার ইউনিট। তাহলে ভেরিয়েবলের জন্য যদি 3 টাকা পার ইউনিট হয় আর ভিত্তি ইউনিট তো আমার 8,000, এই 3 টাকা দিয়ে যদি আপনি 8,000কে গুণন করেন তাহলে হয় কিন্তু 24,000, কিন্তু টাকা দেওয়া আছে 30,000। এমনিতে বোঝা যাচ্ছে যে এখানে ফিক্সডেরও আছে ভেরিয়েবলেরও আছে। এই কারণে আমি লিখেছি ক্যালকুলেশন ফিক্সড লেবার। টোটাল লেবার কস্ট দেওয়া আছে 30,000, যার মধ্যে যে একটু আগে আমি কাউন্টিং করলাম যে 3 টাকা পার ইউনিটকে 8,000 দিয়ে যদি গুণন করেন তাহলে ভিত্তি লেভেলের ভেরিয়েবল ওয়েজেসের ভিত্তি লেভেলে আসতেছে 24,000, তাহলে ফিক্সডের জন্য বরাদ্দ হয়ে গেল 6,000। আমাদের ওখানে বলছে যে ফিক্সডের অংশটুকু 10% বাড়াতে হবে। তাহলে 6,000-এর 10% যদি আমি বাড়াতে চাই, 6,000-এর 10% হয় 600 টাকা, বৃদ্ধি করে হচ্ছে আমার 6,600 টাকা। তারপরে বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস রেজ বাই 5%। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসটা 5% বাড়াতে হবে। এটা কিন্তু পার ইউনিট বাড়াতে বলে নাই। যদি পার ইউনিট বাড়াতে বলতো তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভের তো টাকা 40,000 আছে, তাহলে 40,000কে যথারীতি ভিত্তি লেভেলের ইউনিট 8,000 দিয়ে ভাগ দিতাম, 5 টাকা রেট চলে আসতো। কিন্তু আজকে কিন্তু রেট বাড়াতে বলে নাই, বাড়াতে বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস রেজ বাই 5%, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসটা টাকার অঙ্কে বাড়াতে বলা হয়েছে। এই কারণে আমি লিখেছি ক্যালকুলেশন অ্যাকচুয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। তাহলে বেস লেভেলের জন্য ছিল 40,000 টাকা, আর বাড়াতে বলছে আমাদের কত 5%, তাহলে 40,000-এ 5% হয় 2,000 টাকা। তাহলে 40,000 আর 2,000 বর্ধিত মূল্য এসে গেল আমার 42,000, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। তারপরে লাইনটা দেখেন, সেলিং এক্সপেন্সেস রেজ বাই 5% এগেইনস্ট ইনক্রিজ অফ 20%। কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সেলিং এক্সপেন্সেস রেজ বাই 5% এগেইনস্ট ইনক্রিজ অফ 20%, এর সঠিক বাংলা তর্জমাটা যদি আপনি করতে চান তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন, যে 5% থেকে শুরু করে 20% পর্যন্ত বৃদ্ধি পাবে। আরেকবার পড়ি, সেলিং এক্সপেন্সেস রেজ বাই, সেলিং এক্সপেন্সেসটা বৃদ্ধি পাবে 5% এগেইনস্ট ইনক্রিজ অফ 20%, অর্থাৎ 5% থেকে শুরু করে 20% পর্যন্ত বৃদ্ধি পাবে। তার মানে বৃদ্ধির হারটা হলো 5-এর উপরে আর 20-এর নিচে। তাহলে 5-এর উপরে আর 20-এর নিচে কিন্তু ফিগার আসে আমাদের 15। এই কারণে আমি লিখেছি ক্যালকুলেশন রেস রেট অফ সেলিং এক্সপেন্সেস। টোটাল রেস হয়েছে এখানে আমাদের কত, তাহলে 5%-এর উপরে বলছে আমাকে, তাহলে 5%-এর উপরে বলেছে, অর্থাৎ বলছে আমাদের 5%-এর উপরে হবে আর 20% ইনক্রিজ অফ 20%, অর্থাৎ 5%-এর উপরে আর 20%-এর মাঝে। তাহলে 5% থেকে শুরু করে 20% পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেল আমাদের কত 15%। তাহলে দেখেন লেভেল কিন্তু আমাদের ছিল 3টা, বলেন কয়টা? একটা হলো 8,000 ইউনিটের লেভেল, একটা ছিল আমার 10,000 ইউনিটের লেভেল, আর একটা ছিল আমাদের 12,000 ইউনিট লেভেল। খেয়াল করেন আপনি একটু প্লিজ। তাহলে স্টেপ আমাদের এখানে 2টা বলেছে। ফার্স্ট স্টেপ কি, যে সেলিং এক্সপেন্সেস রেজ বাই 5%,
ইনক্রিজ অফ 20%, তাহলে 5% থেকে শুরু করে কত পার্সেন্ট করে বৃদ্ধি পাবে? 20% পর্যন্ত বৃদ্ধি পাবে। তাহলে 5% থেকে 20% পর্যন্ত 15% হয়। লেভেল যেহেতু আমাদের 3টা আছে, তাহলে নর্মাল ইনক্রিমেন্টাল এখানে লিখতে হবে। ফার্স্ট স্টেপটা হলো নর্মাল ইনক্রিমেন্টাল। নর্মাল ইনক্রিমেন্টাল লিখলে ভালো হয়। নর্মাল ইনক্রিমেন্টাল বলতে এটাকে গড় বৃদ্ধি হার। যেহেতু লেভেল আমার 3টা, এই 3 লেভেলের থেকে গড় ভাগ করে যদি আমি দেই, অর্থাৎ টোটাল বৃদ্ধি যেহেতু 15, স্টেজেস আছে আমার 3টা, তাহলে নর্মাল ইনক্রিমেন্টাল অনুসারে ভাগ পাচ্ছে আমার 5% করে, কারণ 3 পাঁচা হয় 15। সেকেন্ড স্টেপে যে কথাটি বলছে একটু খেয়াল করবেন। সেকেন্ড স্টেপটা বলছে অ্যাবভ 8000 ইউনিট। খেয়াল করেন এখানে বলছে যে অর এনি পার্ট দেয়ার অ্যাবভ 8000 ইউনিট, অর্থাৎ বৃদ্ধি হারটা কিন্তু শুধুমাত্র 8000 ইউনিটের উপরে কার্যকারিতা থাকবে। তার মানে বৃদ্ধি হার যদিও বা 8%, আমি 8000 লেভেলে দেখিয়েছি, কিন্তু তারা বলেছে যে নো অর এনি পার্ট দেয়ার অ্যাবভ 8000 ইউনিট, যে বৃদ্ধি হারটা শুধুমাত্র 8000 ইউনিটের উপরে থাকবে। অর্থাৎ 8000 ইউনিট যখন এক্সেস হয়ে যাবে, পার হয়ে যাবে, ঠিক তখন এই বৃদ্ধি হারটা কার্যকর হবে। তার মানে 8000-এর বৃদ্ধি হার কিন্তু আমার নীল হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা। যেহেতু 8000-এর উপরে বৃদ্ধি থাকবে, তার মানে 8000-এর পার্সেন্টটা কোথায় যাবে? তার পরেরটাতে চলে যাবে। এটা যোগ হয়ে যাবে আমার 10%, এবং এই 10 কিন্তু যাবে তার পরেরটাতে, এটা হয়ে যাবে 15%। এটাকে বলা হয় ইনক্রিমেন্টাল প্রসেস। যেহেতু স্পষ্ট ভাষায় বলছিল যে বৃদ্ধি হারটা শুধুমাত্র কার্যকর থাকবে 8000 ইউনিটের উপরে, তাহলে শুধুমাত্র আমি 8000টাকে নীল দেখাতে পারবো। কিন্তু 10,000-এর 10 যদি আমার ওইখানে দেওয়ার পরে এখানে নীল দেখাই, তাহলে কিন্তু এটা হয়ে যাবে অ্যাবভ 10,000 ইউনিট। কিন্তু সেটা কিন্তু আমাদের বলে নাই, বলছে কি অ্যাবভ 8000 ইউনিট, অর্থাৎ 8000 ইউনিটের ফলাফল হবে নীল, আর বাদ বাকিগুলো ইনক্রিমেন্টাল হারে বৃদ্ধি পাবে, যেটা দেখিয়েছি বন্ধুরা আমার। প্রিয় ভাই ও বোনেরা, পরবর্তী স্টেপটা কিন্তু বলছে দেখেন, অল সেলিং প্রাইস আর টু বি রিডিউসড 10% ইফ প্রোডাকশন অ্যাবভ 10,000 ইউনিট আর টু বি সোল্ড। যখন উৎপাদন এককের লক্ষ্যমাত্রাটা 10,000 সেরে যাবে, তখন কিন্তু সেলিং প্রাইস আমাদের 10% হ্রাস পাবে। তাহলে 10,000 সেরে যখন যাবে, 10,000 সেরে গেলে তো একটা ইউনিট অবশিষ্ট থাকে, তার নাম হলো 12,000। এই কারণে লিখবেন ক্যালকুলেশন actual selling price, calculation actual selling price at 12,000 ইউনিট। যেহেতু অ্যাবভ 10,000 বলা হয়েছে, তাহলে 10,000-এর উপরে যদি বৃদ্ধি হারটা কার্যকর হয়, তাহলে কিন্তু 8,000 এবং 10,000-এর জন্য কোনো বৃদ্ধি হবে না। অর্থাৎ ভিত্তি লেভেলে যত থাকবে আমাদের ততই থাকবে, চেঞ্জ হবে না। তাহলে লিখি সেলিং প্রাইস এট বেস লেভেল, অর্থাৎ আমাদের বেস লেভেলের সেলস ভ্যালু কিন্তু ছিল 2,40,000, এবং বেস লেভেলের ইউনিট কিন্তু ছিল আমার 8,000। তাহলে মূল্যকে যদি আমি ইউনিট দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু নিঃসন্দেহে রেট আমাদের চলে আসতেছে 30 টাকা। যেহেতু রিডিউস করতে বলেছে, অতএব লেস হবে আমাদের রিডিউস মানে হ্রাস পাওয়া মানে কমে যাওয়া। কত পার্সেন্ট রিডিউস হবে? 10% রিডিউস হবে। তাহলে 30-এর 10% কিন্তু 3 টাকা, লেস করলে হয়ে যাচ্ছে আমার 27 টাকা। প্রিয় বন্ধুরা, সেলিং প্রাইস কিন্তু শুধু একটি কাজেই ব্যবহার হয়, তা হলো সেলস ভ্যালু নির্ণয়। সেলিং প্রাইসের আর দ্বিতীয় কোনো কাজ নাই। তাহলে লিখবেন ক্যালকুলেশন সেলস ভ্যালু। তাহলে সেলস ভ্যালুর সূত্রটি দাঁড়াবে আমাদের ইউনিট গুণন সেলিং প্রাইস। ইউনিট গুণন সেলিং প্রাইস। আজকে কিন্তু ইউনিট আমাদের কয়টা ছিল বলেন? ইউনিট আজকে আমাদের 3টা ছিল। একটা হলো 8,000, একটা হলো 10,000, একটা হলো 12,000। তাহলে আপনি এইভাবে লিখবেন, একটা 8,000 ইউনিট ফর 10,000 ইউনিট, তারপরে ফর 12,000 ইউনিট। প্রিয় বন্ধুরা, যেটা আমাদের রিকোয়ারমেন্টে ছিল, তাহলে ইউনিটটাই আমরা এখানে শুধু লিখে দিব। প্রথমটা 8,000, তারপরে 10,000, তারপরে 12,000।
তাহলে চেঞ্জ হয়েছে কিন্তু শুধুমাত্র কোথায় 12,000 ইউনিটের ক্ষেত্রে রেট এসেছিল 27 টাকা, তাহলে আগেরগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে, অর্থাৎ আমাদের 30 টাকা যে রেটটা বেস লেভেলের রেট ছিল সেইটাই থাকবে, সেটা কোনো চেঞ্জ হবে না। কারণ এরা বলে দিয়েছিল যে সেলিং প্রাইসটা তুমি হ্রাস করো ইফ দি প্রোডাকশন অ্যাবভ আর টু বি কি 10,000 ইউনিট আর টু বি সোল্ড, অর্থাৎ যখন 10,000 ইউনিটের লক্ষ্যমাত্রা ছেড়ে যাবে, অর্থাৎ 10,000 ইউনিট যখন পার হয়ে যাবে তখনই কিন্তু সেলিং প্রাইসটা আমাদের হ্রাস পাবে। অতএব 10,000 ইউনিটের উপরে কিন্তু একটা ইউনিট লেভেল ছিল, তা হলো 12,000। তাহলে 12,000-এ এসে চেঞ্জ হলো, বাদ বাকিগুলো কিন্তু চেঞ্জ হলো না প্রিয় বন্ধুরা। তাহলে এখন আপনি এটা কী করবেন, এটা আপনি গুণন করে দিবেন। তাহলে শেষেরটা আমি আগে করব, 12,000-কে আমি গুণন দিচ্ছি 27 টাকা দিয়া, তাহলে ফিগার আসতেছে আমাদের 3,24,000। আর প্রথমটা দেখেন 8,000-কে 30 দিয়া গুণন করলে হবে 2,40,000, আর 10,000-কে 30 দিয়া গুণন করলে হবে আমার 3 লক্ষ টাকা। তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে সেলস ভ্যালু বের করতে সক্ষম হলাম। তাহলে সেলস ভ্যালু কোথায় লাগবে, আমাদের সেলস ভ্যালু কিন্তু ওই যে ফ্লেক্সিবল বাজেটের যে আমাদের শকটি আছে বা আমরা যে তালিকাটা করেছি বা সারমর্মটা করেছি বা আমাদের বিবরণীটা করেছি, সেই বিবরণীতে কিন্তু আমাদের এই সেলস ভ্যালুর ব্যবহার হবে প্রিয় বন্ধুরা। এখন আমরা অঙ্কটা করতে আর কোনো বাধা নেই, কারণ যে সমস্ত বিষয়গুলো আমাদের ছিল, যে অ্যাডজাস্টমেন্টের যে কঠিন কঠিন শব্দগুলো ছিল সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। এখন আপনি লিখবেন কি, জনতা কর্পোরেশন, কারণ যেহেতু আমাদের আজকে কোম্পানির নাম লেখা ছিল সেটি আপনি লিখবেন। তারপরে লিখবেন আপনি ফ্লেক্সিবল বাজেট, অর্থাৎ যেটা আমরা করতে যাচ্ছি। ফ্লেক্সিবল বাজেটের কিন্তু আজকে লেভেল হবে 3টা। কেন 3টা লেভেল হবে, কারণ স্পষ্ট ভাষায় তারা বলে দিয়েছিল যে তুমি 8,000 ইউনিটের জন্য ভিত্তি, আর 10,000 ইউনিট এবং 12,000 লেভেল হলো আমার রিকোয়ার্ড। তাহলে আজকে কিন্তু পার্সেন্টেজ নামের কোনো ঘর হবে না। এই কারণে যে ঘরটা আমি করেছি একটু আপনারা দেখে নেন। প্রথম অংশে লিখবেন এলিমেন্ট অফ কস্ট, তারপরের অংশে লিখবেন আপনি লিভেল অফ অ্যাক্টিভিটিস, অর্থাৎ যে সমস্ত লিভেলে আমি কার্যক্রম করতে চাই। তাহলে আমাদের প্রথমটা ভিত্তি লেভেল লিখতে হয়, এটা আপনি জানেন। ভিত্তি লেভেল আজকে 8,000 ছিল, আর রিকোয়ারমেন্ট লেভেল আমার কিন্তু ছিল 10,000 ইউনিট একটা, 12,000 ইউনিট একটা। সেই হিসাবে আপনি ঘরটা করবেন এবং লিখে নেবেন। প্রিয় বন্ধুরা, খরচগুলো কিন্তু আজকে আমাদের ক্লাসিফিকেশন করে দেওয়া ছিল না। আমরা বলেছিলাম খরচগুলো যদি কোনো ক্রমে ক্লাসিফিকেশন করে দেওয়া না থাকে তখন খরচটা কিন্তু সরাসরি 2 ভাগে বিভক্ত হয়ে যায়, একটা ফিক্সড কস্ট, একটা ভেরিয়েবল কস্ট, অথবা একটা ভেরিয়েবল কস্ট, একটা ফিক্সড কস্ট। অর্থাৎ আপনি আগে পিছনে যেটাই লিখেন এটা কোনো সমস্যা না। মূল কথা হলো খরচ ক্লাসিফিকেশন করে দেওয়া না থাকলে, শ্রেণী বিভাগ করে দেওয়া না থাকলে তখন খরচ কিন্তু সরাসরি 2 ভাগে বিভক্ত হয়ে যায়, একটা ফিক্সড, একটা ভেরিয়েবল। এই কারণে আমি ফিক্সড আগে লিখেছি। তো প্রথমত ম্যাটেরিয়াল কিন্তু আমাদের ভেরিয়েবল, লেবারের মধ্যে কিন্তু ফিক্সড অংশ পাওয়া গিয়েছে। অর্থাৎ এখানে লেবারের ফিক্সড অংশ কিন্তু 10% বাড়িয়ে কিন্তু আমরা 6,600 পেয়েছিলাম, মনে করে দেখেন। তাহলে সেই 6,600 আমরা সকল লেভেলে লিখলাম। ভিত্তি লেভেল কিন্তু আপনারা যদি ঘরটা না করেন তাও কিন্তু সমস্যা নাই। বলা হয়েছে ভিত্তি লেভেল দরকার না, আমাদের রিকোয়ারমেন্ট লেভেল শুধু দরকার। আপনারা যদি এটা উদাহরণেও খেয়াল করেন, তারাও কিন্তু করেছে, শুধু 2টা লেভেল দিয়ে করেছে। এই 8,000 লেভেলটা কিন্তু তারা বাদ রেখেছে, কিন্তু না, ভিত্তি লেভেলটা থাকলে আমাদের অঙ্কটা সুবিধা হয়। এই কারণে ভিত্তি লেভেল দিয়ে আপনি অঙ্কটা সমাধান করবেন প্রিয় বন্ধুরা। তারপরে ডিরেক্ট এক্সপেন্সেসের বাংলা পরিবর্তনশীল ব্যয়, সেটা কিন্তু এখানে আসবে না। তারপরে ফ্যাক্টরি এক্সপেন্সেস, মনে রাখবেন ফ্যাক্টরি কিন্তু যখন তখন হুটহাট করে বন্ধ করে দেওয়া যায় না, এটার অনেক নিয়ম শৃঙ্খলা রয়েছে। অতএব এটা বন্ধ করতে হলেও লং টাইম একটা প্রসেসিংয়ের ব্যাপার। মনে রাখবেন ফ্যাক্টরি এক্সপেন্সেস সর্বদাই ফিক্সড। আর ফ্যাক্টরি এক্সপেন্সেস আমাদের দেওয়া হয়েছে 20,000 টাকা। তাহলে আমি সকল ঘরেই কি করব, 20,000 টাকা করে লিখে ফেলবো। তারপরে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, মনে রাখবেন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস সর্বদাই ফিক্সড। প্রশাসনিক জাতীয় যে সমস্ত খরচগুলো রয়েছে এগুলো কিন্তু ফিক্সড হয়ে যায়, যেটা 5% বর্ধিত করে লিখতে বলেছিল, আর আমরা এটা ওয়ার্কিংয়ের মধ্যে দেখিয়েছিলাম 5% বাড়িয়ে কিন্তু 42,000 টাকা হয়েছিল। এটা সকল ঘরে আমি 42,000 করে লিখে ফেলবো, আর কিন্তু নেই। তাহলে ফিক্সডের উপাদান যখন সবগুলোই লেখা শেষ হয়ে যাবে
তখন তার টোটাল করে নেবেন এবং লিখবেন তখন টোটাল ফিক্সড কস্ট লিখতে পারেন, এক্সপেন্সেস লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে 42 আর 20 হলো 62, 62 আর 6 হলো 68, 68,600। তাহলে আপনি সবগুলো ঘরেই 68,600 লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আসেন, যেহেতু খরচগুলো ক্লাসিফিকেশন করে দেওয়া ছিল না, আমরা বলেছিলাম খরচগুলো যদি ক্লাসিফিকেশন করে দেওয়া না থাকে তাহলে খরচ কিন্তু তখন দুই ভাগে বিভক্ত হয়ে যায়, একটা হলো ফিক্সড কস্ট, একটা হলো ভেরিয়েবল কস্ট। প্রিয় বন্ধুরা, আমাদের প্রথমে যে খরচটা আপনি লক্ষ্য করতেছেন সিরিয়াল মোতাবেক কিন্তু দেওয়া আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল বা শুধুমাত্র ম্যাটেরিয়াল। তো যেটাই থাকুক না কেন, ম্যাটেরিয়ালের রেট কিন্তু আমাদের কম বেশি করে ব্যবহার করা হয়েছিল, কারণ ম্যাটেরিয়ালের রেট আমাদের বলছিল 2% গো আপ বাই 2% পার ইউনিট, অর্থাৎ প্রতি ইউনিটে 2% করে বাড়াতে হবে, আর 2% করে বাড়িয়ে কিন্তু আমরা একটা রেট নির্ধারণ করেছি 5 টাকা 10 পয়সা। তাহলে আপনি কি করবেন, সেই 5 টাকা 10 পয়সা দিয়ে গুণন করবেন, 5 টাকা 10 পয়সা দিয়ে আপনি গুণন করবেন। প্রথম ভিত্তি ছিল 8,000, এখানে 40,800 আপনি ইচ্ছা করে লিখতে পারেন। তারপরে 5 টাকা 10 পয়সা দিয়ে 10,000কে গুণন করলে হবে 51,000, এবং 5 টাকা 10 পয়সা দিয়ে 12,000কে গুণন করলে হবে 61,200। এটা গুণন করে নেবেন। লেবারের রেট কিন্তু আমাদের বলছিল 3 টাকা পার ইউনিট, তাহলে 3 টাকা 8,000কে গুণন দিবেন, 3 8 24,000, 3 10 30,000 এবং 3 12 36,000। তারপরে বলা হয়েছে আমাদের ডিরেক্ট এক্সপেন্সেস। ডিরেক্ট এক্সপেন্সেসের বাংলা কিন্তু পরিবর্তনশীল ব্যয়, সেটা আমাদের ভিত্তি লেভেলে দেওয়া আছে 16,000। প্রিয় বন্ধুরা, 16,000 ভিত্তি লেভেলে দেওয়া আছে। আর ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য কিন্তু আপনারা জানেন, যে লেভেলে দেওয়া থাকে সেই লেভেল দিয়ে ভাগ হয় এবং যে লেভেলের জন্য দরকার সেই লেভেল দিয়ে কিন্তু গুণন করতে হয়। তাহলে কি করবেন, 16,000কে আপনি 8,000 দিয়ে ভাগ দিবেন, 20,000 10,000 দিয়ে গুণন করবেন, আসবে 20,000। 16,000কে ভাগ দিবেন 8,000 দিয়ে, গুণন দিবেন 12,000 দিয়া, হয়ে যাবে আমাদের 24,000। তারপরে আসেন ফ্যাক্টরি এক্সপেন্সেস তো ফিক্সডে ব্যবহার হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ফিক্সডে ব্যবহার হয়েছে, আছে আমাদের সেলিং এক্সপেন্সেস। লিখে নেবেন আপনি সেই ক্ষেত্রে সেলিং এক্সপেন্সেস। সেলিং এক্সপেন্সেসের অরিজিনাল টাকা কিন্তু 30,000 ছিল, সেটা কিন্তু আপনি লিখে নেবেন। তার পরবর্তীতে সেলিং এক্সপেন্সেস রেজ বাই 5% এগেনিস্ট ইনক্রিজ অফ 20% অর এনি পার্ট দেয়ার অ্যাবভ 8,000 ইউনিট, সেখানে লেখা ছিল কথাটি, আপনি অ্যাডজাস্টমেন্টে দেখতে পাচ্ছেন। সেখান থেকে কিন্তু বৃদ্ধি হারটা বের করেছিলাম যে 8,000 লেভেলের বৃদ্ধি হার নীল, অর্থাৎ যে টাকা আছে সেই টাকাই থাকবে। আর যখন 10,000 লেভেলের জন্য করেছি, ওয়ার্কিং এর মধ্যে বলছে তার বৃদ্ধি হার হবে 10%। তাহলে দেখেন 30,000-এর 10% 3,000, 3,000 আর 30,000 মিলে হবে 33,000। তারপর এটা বাড়াইতে বলছিল 15%, তাহলে 30,000-এর 15% 4,500, 4,500 আর 30,000 হবে 34,500। খরচের তালিকাগুলো শেষ হলো। যখন একটি খরচের তালিকাগুলো শেষ হয়ে যায় তখন তাদের টোটাল টানতে হয়, এটা কিন্তু আপনারা জানেন। প্রিয় বন্ধুরা, এখানে আমরা তাহলে এখন কি করব, টোটাল ভেরিয়েবল কস্টটা লিখে ফেলব। লিখবো আমি এখানে টোটাল ভেরিয়েবল কস্ট। তারপরের স্টেপটা হয়ে যাবে আমাদের টোটাল কস্ট, যেখানে আমরা লিখি সাধারণত A + B। তারপরে আসতেছে আমাদের সেলস নামের একটি কলাম বা সারি। তারপরে আমাদের প্রফিট আসবে। কেন প্রফিট আসবে এটা তো আপনি জানেন, যে যখনই কোনো প্রশ্নে সেলিং প্রাইস থাকে বা সেলস ভ্যালু থাকে তখন কিন্তু প্রফিট পর্যন্ত বাজেট রচনা করতে হয়। আর প্রফিটের সূত্র কিন্তু যে সেলস মাইনাস টোটাল কস্ট, সেটা আমি আগেই লিখে ফেলেছি। এখন আমি কি করব, ভেরিয়েবল কস্টটাকে আমি আগে টোটাল করে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, ক্যালকুলেটর ইউজ করবেন, ক্যালকুলেটর ছাড়া কিন্তু এটা হবে না, এটা তো জানেন আপনারা। তাহলে আমি ক্যালকুলেটর ইউজ করে আমি ভেরিয়েবলটা টোটাল করে দিচ্ছি। দেখেন 40,800 প্লাস 24,000 প্লাস 16,000 প্লাস 30,000, তাহলে ফিগারটি আসতেছে আমার 1,10,800। 1,10,800। এটার সাথে আপনি ওই ফিক্সডের টোটালটা আচ্ছা পরে করি, সেটা আমরা গুণনটা আগে করে নিচ্ছি। তারপরে দেখেন 51,000 প্লাস 30,000 প্লাস 20,000 প্লাস 33,000 আসতেছে 1,34,000। 1,34,000
তারপরে আপনি এখানে যে খরচের তালিকাগুলো আছে লিখবেন 61,200 প্লাস 36,000 প্লাস 24,000 প্লাস হলো 34,500, ব্যালেন্স আসবে 1,55,700, 1,55,700। এখন আপনি দেখেন এইখানে আছে ফিক্সডের টোটাল, এইখানে হলো ভেরিয়েবলের টোটাল, ওই টোটাল আর এই টোটাল টোটাল মিলে হবে এক টোটাল। প্রিয় বন্ধুরা, আমরা ক্যালকুলেটর ইউজ করে টোটাল করে নিচ্ছি 68,600 প্লাস হলো 1,10,800, ব্যালেন্স হলো 1,79,000, 1,79,400। পরেরটা যদি আমি করতে চাই, ফিক্সডের টোটাল 68,600 আর ভেরিয়েবলের টোটাল 1,34,000, ব্যালেন্স আসতেছে 1,02,600, সরি 2,02,600। তারপরেরটা আমি আবার প্লাস করতে যাচ্ছি, ফিক্সডের যোগফল 68,600 আর ভেরিয়েবলের টোটাল 1,55,700, ব্যালেন্স 2,24,300, 2,24,300। এখন আপনি সেলস যাবেন, সেলস কোথায় পাবেন? সেলস কিন্তু আমরা আগেই ওয়ার্কিং করে নিয়েছিলাম, তাই না? সেই সেলসটা এখানে লিখবেন। সেলস পেয়েছিলাম প্রথম লেভেলে 2,40,000, তারপরে পেয়েছিলাম আমি 3 লক্ষ এবং পরেরটা পেয়েছিলাম 3,24,000। ওয়ার্কিং করে যে সেলস ভ্যালুটা পেয়েছিলাম সেই সেলস ভ্যালুটাই এখানে আমরা লিখব, তাই না? এখন আমি কি করব? আমি প্রফিটটা নির্ধারণ করব। এটা আমাদের ভিত্তি লেভেলের প্রফিট কিন্তু চাই নাই, কারণ বাজেট রচনা করতে বলছে। কিন্তু আমার কোনটা বাজেট রচনা করতে বলছে? মূলত আমাকে বাজেট রচনা করতে বলছে মূলত 10,000 ইউনিটের জন্য এবং 12,000 ইউনিটের জন্য। তাহলে প্রফিট নির্ণয় করার সূত্র আপনারা জানেন, সেলস থেকে টোটাল কস্ট বাদ। সেলস থেকে কি বাদ? সেলস থেকে টোটাল কস্ট বাদ দিয়ে এটা হচ্ছে আমার 97,400। তারপরে 3,24,000 সেলস মূল্য থেকে যদি আপনি 2,24,300 টাকা বাদ দেন, প্রফিট আসবে 99,700। প্রিয় বন্ধুরা, যখনই আমাদের অঙ্কে সেলিং প্রাইস দেওয়া থাকে তখন সেলস ভ্যালু নির্ণয় করতে হয়, আর সেলস ভ্যালু যখন পাওয়া যায় তখন প্রফিট পর্যন্ত আমাকে বাজেট রচনা করতে হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমি সমাধান করে দিয়েছি। এটা অনেক সময় আপনারা বড় ভেবে, কঠিন ভেবে অঙ্কটা আপনারা করেন না, কিন্তু ঠিক হবে না, কারণ এই জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষাতে বিগত সালে এসেছিল এবং সামনে আসবে না এর নিশ্চয়তা তো আপনি দিতে পারবেন না। তো যাই হোক, আমি চেষ্টা করেছি, আমার ক্ষুদ্র প্রয়াস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি মনোযোগের সহিত শুনেছেন কথাগুলো। আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার দেওয়া অঙ্কগুলো আপনারা সুন্দরভাবে করতে থাকবেন এবং সেই অঙ্কগুলোই বারবার প্র্যাকটিস করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য ক্লাসে আপনাদের সাথে। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।